প্রিয় স্টুডেন্টস, সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আজকে আমি ঔপন্যাসিক মতি নন্দীর লেখা কোনি উপন্যাসের ৭ নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। এই আলোচনায় যাওয়ার আগে আমরা দেখে নিই পর্ব ৬তে আমরা কি দেখেছিলাম। পর্ব ৬-এর মধ্যে আমরা দেখেছিলাম যে কোনিকে জুপিটার ক্লাবে ক্ষিতিশ সিংহ ভর্তি করতে চেয়েছিল, কিন্তু সেখানে যে স্বার্থান্বেষী সদস্যরা রয়েছে সেই সদস্যরা নানা রকম অজুহাত দেখিয়ে কোনিকে ভর্তি নিল না, এবং যার জন্য বাধ্য হয়ে ক্ষিতিশ সিংহ অ্যাপেলো ক্লাবে শরণাপন্ন হয়েছিল এবং সেখানে কোনিকে ভর্তি করেছিল। আর কোনিকে ভর্তি করার পর ক্ষিতিশ সিংহের মনে এক মানসিক টানাপোড়েন শুরু হয়েছিল। তার মনের মধ্যে দ্বন্দ্ব চলছিল যে এই কাজটা সে ঠিক করেছে কিনা। পরদিন ভেলো এসে বলেছিল যে শত্রু মিত্র বাছ বিচার না করে সে যা করেছে সেটা সে ঠিকই করেছে এবং তার কাজকে ভেলো সমর্থন করেছিল। এই পর্যন্ত ছিল ৬ নম্বর পর্ব। ৭ নম্বর পর্বে যাওয়ার আগে যেটা বলার আমার সেটা হলো যে আইসিএসসি এবং আইএসসি বোর্ডের বাংলা বিষয়ে যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো, ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি দেখছি যে অনেকে আমার চ্যানেল দেখছে কিন্তু তারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, তাই আমার একান্ত অনুরোধ যে আমার চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, তাহলে আমার কাজের উৎসাহ অনেক বাড়বে। তাহলে চলো দেখে নি ৭ নম্বর পর্বতে কি রয়েছে। না না না, কতবার বলবো কনুইটা অতটা ভাঙবে না। হাতটা অমন তক্তার মতো লাফিয়ে উঠলো কেন? হলো না। বাঁ হাতটা এগোনোর সঙ্গে সঙ্গে বাঁ কাঁধটাও এগোচ্ছে আর ডান কাঁধটা পিছিয়ে যাচ্ছে। এতে স্কোয়ার শোল্ডার পজিশনটা যে ভেঙে যাচ্ছে। নে আবার কর। ও কি? জলের বাইরে হাত নিয়ে যাবার সময় শরীরের পাশের দিকটা বেঁকে তেউরে শুঁয়োপোকা চলার মতো হয়ে যাচ্ছে যে। দেখ, আমাকে দেখ, তোর কনুইটা কেন বাঁক খাচ্ছে না বোঝার চেষ্টা কর। এইভাবে, এই রকম। আর হাতের আঙুল জল টানবার সময় ফাঁক করবি না। জলের ওপর থাবড়ে থাবড়ে হাত ফেলিস দেখছি, ওভাবে নয়, পরিষ্কার ভাবে শোধ করে ঢুকে যাবে। আগে আঙুল, তারপর কবজি থেকে পুরো হাতটা। আর নিঃশ্বাস নেওয়াটা ভালো করে বুঝে নে। যদি ডান দিকে মাথা ঘুরিয়ে নিঃশ্বাস নিস তাহলে বাঁ হাতটার কবজি যখন জলে ঢুকছে তখন মাথা ঘোরাবি। মাথা নিচু রাখার জন্য থুতনিটা বুকের দিকে টেনে রাখবি। মাথার লাইন এধার ওধার হবে না। ডান হাতটা যখন উঠবে তার তলা দিয়ে উঁকি দেবে হাঁ করে নিঃশ্বাস নিতে নিতে। আর ডান হাত যেই জলে ঢুকেছে সেই সঙ্গে তোর মুখটা আবার জলে ডুবছে। যা আবার কর। 2 হপ্তা হয়ে গেল, এখনো একটা জিনিসও ঠিক মতো করতে পারলি না। তাহলে আমরা এই ৭ নম্বর দৃশ্যের প্রথমে দেখতে পাচ্ছি যে কোনির সাঁতার শেখানো দৃশ্য দেখা যাচ্ছে। এখানে কোনিকে ক্ষিতিশ সিংহ সাঁতার শেখাচ্ছে এবং বিভিন্ন রকম পদ্ধতি কিভাবে সাঁতারে কিভাবে তাকে আরো বেশি উন্নতি করতে পারবে, আরো বেশি তাড়াতাড়ি করতে পারবে সেই সম্পর্কে নানা রকম পরামর্শ সে দিচ্ছে। জলের ধারে সিমেন্ট বাঁধানো সরু পাড়ে দাঁড়িয়ে ক্ষিতিশ সমানে বক বক করে চলেছে। কোনি পাড়ের ধারে খানিকটা সাঁতরায় আর থেমে থেমে ওর দিকে তাকায়। সকাল 6:30 থেকে এই ব্যাপার চলছে। এখন 8:30। তাহলে 6:30 থেকে 8:30 পর্যন্ত এই প্রশিক্ষণ চলছে এবং প্রায় 2 ঘন্টা হয়ে গেল, কিন্তু তবুও ক্ষিতিশ সিংহের কিন্তু
কোনো সন্তুষ্টি আসছে না। সে কিন্তু কনির সাঁতার দেখে সন্তুষ্ট হতে পারছে না। আর পাচ্ছি না খিদা। কেন বলেছিলি দুদিনেই সুহাসের মতো স্ট্রোক শিখে নিবি? দুদিন ছেড়ে তো 17 দিন হয়ে গেল। জলের মধ্যে দাঁড় সাঁতার কাটতে কাটতে কনি চাপার রাগ নিয়ে বলল, করছি তো আমি, আপনি খালি হচ্ছে না বলেই যাচ্ছেন। না হলে কি বলবো? হচ্ছেই তো, কিচ্ছু হয়নি, যা বলছি আবার কর। আর ভালো লাগছে না। কনি পাড়ের দিকে এগিয়ে এলো। ক্ষিতীশ কি করবে ভেবে না পেয়ে বলল, স্ট্রোক শিখলে কিন্তু নাইলন কস্টিউম দেব। আসলে কনিকে সে কথা দিয়েছিল এক সময় যে সে যদি সুহাসের মতো স্ট্রোক শিখতে পারে তাহলে কনিকে ক্ষিতীশ সিংহ নাইলনের কস্টিউম কিনে দেবে। সেই কথাটাই আবার মনে করিয়ে দিচ্ছে, কারণ ও মানে সাঁতার ছেড়ে কনি আবার পাড়ের দিকে চলে আসে। কারণ টানা 2 ঘন্টা ধরে সে সাঁতার কেটে সে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছে। দরকার নেই আমার। বাঁধানো পাড়ে 2 হাতের ভরে কনি জল থেকে উঠে এলো। ক্ষিতীশ বুঝতে পেরেছে ওকে খাটাতে হলে জোর জবরদস্তিতে কাজ হবে না। কিছু একটা প্রাপ্তিযোগ না থাকলে ওকে উৎসাহিত করা যাবে না। আসলে সে মানে অত্যন্ত দরিদ্র ঘরের মেয়ে, তাই তাকে কিছু একটা না দিলে, তাই বলছি কোনো প্রাপ্তিযোগ না থাকলে, কোনো কিছু পাওয়ার লোভ না দেখালে শুধুমাত্র জোর জবরদস্তি করে তাকে দিয়ে কোনো কাজ করানো যাবে না। উঠে পড়লি যে? খিদে পেয়েছে? কনি কথা বলল না, এগিয়ে গেল রেলিং এর গেট লক্ষ্য করে। খিদে তো পাবেই, ভাবছি 2টো ডিম, 2টো কলা আর 2টো টোস্টের ব্যবস্থা করলে কেমন হয়? কনি দাঁড়িয়ে পড়েছে। ক্ষিতীশ মনে মনে হিসেব করে দেখলো প্রায় 1 টাকার ধাক্কা। আজ থেকে ক্ষিতীশ ঘাড় নাড়ল। কনি কি যেন ভেবে নিয়ে বলল, আমি কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে খাবো। ক্ষিতীশ একটু কৌতূহলী হয়েই বলল, বাড়িতে কেন? এমনি বাইরে আমি খাবো না। তাহলে আরো 1 ঘন্টা জলে থাকতে হবে। তাহলে ক্ষিতীশ সিংহ কিন্তু ওকে দিয়ে আরো বেশি সাঁতার কাটিয়ে নেওয়ার জন্য বলছে যে এই খাবার যদি তুই বাড়িতে নিয়ে গিয়ে খাস তাহলে কিন্তু আরো 1 ঘন্টা বেশি সাঁতার কাটতে হবে। ক্ষিতীশ কথাটা বলেই মনে মনে ব্যথিত হলো। মানে সে খুব কথাটা বললো বটে, কিন্তু মনে মনে খুবই অনুতপ্ত হলো। লোভ দেখিয়ে ক্ষুধায় অবসন্ন কনিকে আরো পরিশ্রম করানোটা অমানুষিক কাজ হবে। কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে হলো সাধ্যের বাইরে গিয়ে পরিশ্রম করে নিজেকে ঠেলে নিয়ে যেতে হবেই, নয়তো কিছুতেই সাধ্যটাকে বাড়ানো যাবে না। খাটুক, আরো খাটুক, যন্ত্রণায় ঝিমঝিম করবে শরীর, টলবে, লুটিয়ে পড়তে চাইবে যন্ত্রণার পাঁচিলের সামনে। আর তখন জেনে শুনেই চ্যালেঞ্জ দিতে হবে ওই পাঁচিলটাকে। এজন্য চরিত্র চাই, গোয়ার রোখ চাই। তাহলে ক্ষিতীশ সিংহ ভালো মতোই জানতো যে পরিশ্রমের কোনো বিকল্প হয় না। পরিশ্রম মানুষ করলে তবেই তার সাফল্য আসে। তাই বলছে যে প্রথমে তার মনে একটু খারাপ লেগেছিল যে খাবার লোভ দেখিয়ে তাকে অমানসিক পরিশ্রম করানো হচ্ছে, কিন্তু পরবর্তীকালে সে ভাবলো যে তাকে দিয়ে এরকম পরিশ্রম করাতেই হবে, তবেই তার সাফল্য আসতে পারবে। এবং খেটে খেটে ক্লান্ত হয়ে সেই পাঁচিলের সামনে, কিসের পাঁচিল না হচ্ছে যন্ত্রণার পাঁচিল, সেই যন্ত্রণার পাঁচিলের সামনে সে লুটিয়ে পড়বে। অর্থাৎ যন্ত্রণার পাঁচিল বলতে এখানে একটা প্রতিবন্ধকতা, যে প্রতিবন্ধকতা বা বাধা যেটাকে বলা হয়, যে বাধাটাকে তাকে পরিশ্রম করার মাধ্যমে সেই পাঁচিলটাকে ভেঙে ফেলতে হবে। পরিশ্রম করার মধ্যে দিয়ে যন্ত্রণাকে জয় করতে হবে, সেটাই এখানে বলে। তার জন্য মনের একটা জেদ থাকা দরকার। আমরা তো জানি যে কনি কিন্তু খুবই একরোখা এবং জেদি, সেই জন্য এই কথাটা সে ভাবছে যে লড়াই করে নিজের যোগ্যতাকে ছিনিয়ে আনতে হবে।
নাম নাম, দাঁড়িয়ে আছিস কেন, দুটো ডিম, দুটো কলা, দুটো মাখন টোস্ট। যন্ত্রণা কি জিনিস সেটা শেখ। যন্ত্রণার সঙ্গে পরিচয় না হলে, তাকে ব্যবহার করতে না শিখলে, লড়াই করে তাকে হারাতে না পারলে কোনোদিনই তুই উঠতে পারবি না। উঠতে পারবি না মানে এখানে সাফল্য লাভ করতে পারবি না। তুই যদি যন্ত্রণাকে বা কষ্টটাকে যদি বুঝতেই না পারিস, সেই যন্ত্রণাটাকে নিজে যদি ভোগ না করিস, তবে কিন্তু তুই কখনো সাফল্য পাবি না। তাই বলছে যন্ত্রণা কি জিনিস সেটাকে বুঝতে হবে, তার সঙ্গে পরিচিত হতে হবে। ঠিক আছে ঠিক আছে, কোনই অতটা উঠবে না মুখ ডুবিয়ে। যন্ত্রণা আর সময় তোর অপোনেন্ট। অপোনেন্ট মানে তার পথের বাধা হলো, একটা হলো যন্ত্রণা আর দ্বিতীয় হলো সময়। ও দুটোকে আলাদা করা যায় না। যন্ত্রণাকে হারালে সময়কেও হারাতে পারবি, আর সময়কে হারালে পারবি যন্ত্রণাকে হারাতে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যন্ত্রণা আর সময় এই দুটো কিন্তু একে অপরের পরিপূরক। এখানে বলা হচ্ছে যে কোনো বিষয় হোক না কেন, সেটা যদি তোমার লেখাপড়াই হোক বা সাঁতার বা যে কোনো খেলাধুলা, সেখানে যদি সাফল্য অর্জন করতে হয় তাহলে কিন্তু অনেক বেশি অনুশীলন তাকে করতে হবে, অর্থাৎ তাকে প্র্যাকটিস করতে হবে। আর এই প্র্যাকটিস বা অনুশীলন করতে হলে তাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, আর বেশি পরিশ্রম করলেই তাকে যন্ত্রণা সহ্য করতে হবে। কিন্তু এই যন্ত্রণা যদি সে সহ্য না করে তাহলে কিন্তু সাফল্য আসবে না। আর এখানে সাঁতারুদের ক্ষেত্রে সময়টা কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়, কেননা সময়টা সাঁতারের ক্ষেত্রে যত কম সময় যতটা এগিয়ে যাওয়া যায়, তো সেটাই হলো তার উন্নতির একটা পরিমাপক। অর্থাৎ যদি ধরো আমি বলছি যে কোনো একজন সাঁতারু যে 1 মিনিটে যতটা রাস্তা গেল, পরের দিন অভ্যাস করার মাধ্যমে সে হয়তো 1 মিনিটে তার থেকে অনেকটা বেশি রাস্তা গেল, তাহলে কম সময়ে সে অনেকটা রাস্তা যেতে পারছে। তাই যত সময়টা তাদের কম লাগবে তত তার খেলার উন্নতি সেটা পরিমাপক বলা যেতে পারে, মানে তার তত বেশি উন্নতি হচ্ছে। যে যন্ত্রণাকে না হারিয়ে কখনোই সময় কমানো সম্ভবপর নয়। তাই যন্ত্রণাকে হারালে তবে প্রতিযোগী কিন্তু সময় কমাতে পারবে, এবং সময় যত কমাতে পারবে ততই সে লক্ষ্য পূরণ করতে পারবে। আর লক্ষ্য পূরণ যদি একবার হয়ে গেল, তাহলে যদি সাফল্য লাভ করে গেল, তাহলে সেই আনন্দে, সাফল্য লাভের আনন্দে যন্ত্রণা তখন এক নিমেষে দূর হয়ে যাবে। তাই বলছে কোনো একজন খেলোয়াড়ের সামনে, বিশেষত সাঁতারুর সামনে দুটো প্রতিবন্ধকতা রয়েছে, একটা হলো সময় আর একটা হলো যন্ত্রণা। সেই পাঁচিলকে এখানে ভেঙে ফেলার কথাই বলা হচ্ছে। রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে ক্ষিতীশ মনে মনে কনির সঙ্গে কথা বলে যাচ্ছে আর মাঝে মাঝে চিৎকার করে উঠছে। কমলদিঘিতে তখন সাঁতার কাটছে একমাত্র কনি। মাঝখানে চওড়া ঘাটে 3-4 জন বাইরের লোক স্নান করছে, বাসন ধুচ্ছে একটি স্ত্রী লোক। জুপিটার এবং অ্যাপেলোর নম্বর খেলা স্টার্টিং প্ল্যাটফর্মগুলো পাশাপাশি প্রায় 50 মিটারের ব্যবধান। সেখানে সেগুলো এখন জনশূন্য। শুধু জুপিটারের স্প্রিং বোর্ড থেকে ঝাঁপ দিয়ে যাচ্ছে গোটা 4 উটকো বাচ্চা ছেলে। জুপিটার ক্লাবের বারান্দায় বেঞ্চে বসে দুটো লোক তেলে ভাজা খেতে খেতে গল্প করছে আর হাসাহাসি করছে ক্ষিতীশের দিকে তাকিয়ে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে কমলদিঘিতে তখন আর কেউ সাঁতার কাটছে না, কারণ এত বেলা হয়ে গেছে, সকলেই জল থেকে উঠে পড়েছে। কিন্তু কনি তখন একমাত্র সাঁতার কেটে যাচ্ছে, আর তার সঙ্গে ক্ষিতিসিংহ সমানে বক বক করে যাচ্ছে, মাঝে মাঝে চিৎকার করে যাচ্ছে। আর তাদের দেখে ওই পার্কে 2 জন লোক বসে তেলে ভাজা খাচ্ছে এবং
ক্ষিতিশ সিংহকে দেখে হাসাহাসি করছে। অ্যাপোলো ক্লাবের ভিতর থেকে বেরিয়ে এলো অমিয়া আর বেলা। কনির সাঁতার দেখতে তারা রেলিং এর ধারে দাঁড়ালো। অমিয়া দিন 7 পর আর জলে নেমেছিল। কলেজের পরীক্ষার জন্য সে ব্যস্ত। অমিয়া না থাকলে বেলা নাকি ট্রেনিং এ জুত পায় না। দুজনে আজ 1/2 মাইল করে সাঁতরেছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আরো দুজন সাঁতারুকে, যারা হচ্ছে অমিয়া আর বেলা। এরা দুজন অ্যাপোলো ক্লাবে সাঁতার কাটে। তারা দুজন রেলিং এর ধারে দাঁড়িয়ে কনির সাঁতার কাটা দেখছে। আর এরা দুজনেই হচ্ছে পরবর্তীকালে আমরা দেখব যে কনির মানে পথে এরা কিন্তু নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল এবং কনিরই এক প্রতিদ্বন্দ্বী হিসেবে আমরা একে দেখেছি। তাহলে এখানে আবার কি বলছে যে অমিয়া না থাকলে বেলা নাকি ট্রেনিং এ কোনো জুত পায় না। তাহলে যেহেতু অমিয়া এতদিন ছিল না, সে কলেজের পরীক্ষার জন্য আসতে পারেনি, সেই জন্য বেলারও ট্রেনিং ঠিক মতো হচ্ছিল না। দুজনে আজ 1/2 মাইল করে সাঁতরেছে। কে রে মেয়েটা? অমিয়া জিজ্ঞাসা করলো। খিদ্দার আবিষ্কার। বেলা চোখ পাকিয়ে বলল, শুনিসনি হরিচরণদা কি বলছিল সেদিন? খিদ্দা নাকি প্রতিজ্ঞা করেছে জুপিটারকে ডাউন দেবে ওই মেয়েটাকে দিয়ে। সে কি রে? ও তো এখনো হাতের টান দিতেই শেখেনি। সামনের বছরই আমি কিন্তু জুপিটারে ফিরে যাব। যেখানে খিদ্দা আছে সেখানে আমি নেই। 5 জনের সামনে ট্যাকস করে কথা বলবে, ও আমার সহ্য হয় না। তাহলে এখানে দেখতে পাচ্ছি এই অমিয়া আর বেলা এরা দুজনই খুব মানে অহংকারী আর খুবই উন্নাসিক মনোভাবের তারা। এ বলছে যে যেখানে খিদ্দা আছে সেখানে আমি সাঁতার কাটবো না, আমি আবার পরের বছর জুপিটার ক্লাবে ফিরে যাব। আমিও তাহলে যাব। দুজনে আর একবার কনের দিকে তাকিয়ে হাঁটতে শুরু করলো। তখন অমিয়া হেসে বলল, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। তাহলে এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। এই লাইনটা থেকে প্রশ্ন আসে যে কে বলেছে, কাকে উদ্দেশ্য করে, মেয়েটা বলতে কার কথা বলা হয়েছে, এই জাতীয় প্রশ্ন আসে। আর এর আগে যে আরেকটা লাইন ছিল সেটাও খুব গুরুত্বপূর্ণ, যে যন্ত্রণাকে হারালে সময়কেও হারাতে পারবি, আর সময়কে হারাতে পারলে যন্ত্রণাকে হারাতে। তাহলে এই লাইনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রায় 9:45 বাজার নিয়ে ফিরতে আজ দেরি হবে। ক্ষিতীশ ব্যস্ত হয়ে হাঁটছে। পিছনে কনি। একটা অস্টিন ফুটপাত ঘেঁষে ক্ষিতীশের পাশে দাঁড়ালো। জানলা দিয়ে বেরিয়ে এলো বিষ্ণুধরের মুখ। তাহলে আমরা এই অস্টিনের সঙ্গে আগেও পরিচিত হয়েছিলাম। এই অস্টিনটা হচ্ছে বিষ্ণুধরের। ও ক্ষিতীশ বাবু, আপনাকে খুঁজছি যে স্পিচটা লিখে দিলেন সেটা কেমন যেন ঠিক বাগে আনতে পারছি না। একটু ডিসকাশন করলে ভালো হতো। আজকেই তো বিকেলের সভা, কিন্তু আমার যে এক্ষুনি বাজার করে বাড়ি পৌঁছতে হবে। গাড়িতে উঠুন, বাজার সেরে গাড়িতেই পৌঁছে দিয়ে ডিসকাশনটা করে ফেলবো। বিষ্ণুধর মোটরের দরজা খুলে দিল। ব্যস্ত হয়ে ক্ষিতীশ গাড়িতে উঠছে, তখন জামায় টান পড়লো। খাবারের কি হবে? ও তোর ডিম কলা। ক্ষিতীশ বিব্রত হয়ে কি বলবে ভেবে পেল না। আমাকে বরং পয়সাটা দিয়ে দিন, কিনে নেব। তাহলে ক্ষিতীশ যখন গাড়িতে উঠছে বিষ্ণুধরের, তখন বলল যে কনি বলল যে আমাকে পয়সা দিয়ে দিন, আমি নিজেই ডিম কলা ইত্যাদি কিনে নেব। কথা না বলে ক্ষিতীশ পকেট থেকে একটা টাকা বার করে কনির হাতে দিয়ে বলল, বিকেলে ঠিক সময় আসিস। গাড়ি চলতে শুরু করলে বিষ্ণুধর জিজ্ঞাসা করলো, কে মেয়েটা? আমার ভবিষ্যৎ। ক্ষিতীশ হেসে বলল। তাহলে এই লাইনটাও খুব গুরুত্বপূর্ণ, যে আমার ভবিষ্যৎ। ক্ষিতীশ হেসে বলল। কেন বলল? কারণ এই প্রশ্নটা আসে যে কেন বলল, কে বলল। তো কেন বলল সেই কথাটার উত্তর হলো যে
ক্ষিতীশ সিংহকে ওই জুপিটার ক্লাবে স্বার্থান্বেষী গোষ্ঠীর সদস্যরা তারা ষড়যন্ত্র করে রাজনীতি করে তাকে তার পদ থেকে উচ্ছেদ করেছিল। এবং শুধুমাত্র যে উচ্ছেদ করেই তারা যে একেবারে ক্ষান্ত দিয়েছিল তা নয়, তারা কিন্তু তাকে ওই জুপিটার ক্লাব থেকে বিতাড়িত করেছিল নানা ষড়যন্ত্র করে। তখন ক্ষিতীশ সিংহ নিজের মনে প্রতিজ্ঞা করেছিল যে সে একজন চ্যাম্পিয়ন তৈরি করে দেখিয়ে দেবে এবং সে একজন ইন্ডিয়ান চ্যাম্পিয়ন তৈরি করবে। সেই রকম মানুষের সন্ধান সে করেছিল এবং পণিকে সে নির্বাচন করেছিল। এবার পণিকে সে তার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চেয়েছিল এবং সে জানতো যে পণি যদি সাফল্য লাভ করতে পারে তাহলে তারই প্রকৃতপক্ষে জয় হবে এবং তার পরিশ্রম তখন সফল হবে। তাই এখানে বলেছে যে পণি ক্ষিতীশের যে ভবিষ্যতে যে সংকল্প সেই সংকল্প সে পূরণ করবে। হ্যাঁ, যদি সে উপযুক্ত ট্রেনিং পায় তাহলে তার ক্ষিতীশের স্বপ্ন সে পূরণ করতে পারবে। এই জন্যই ক্ষিতীশ সিংহ তাকে তার ভবিষ্যৎ বলেছে। লীলাবতী যথারীতি তালা দিয়ে বেরিয়ে গেছে। ক্ষিতীশ রান্নার উদ্যোগ না করে বিষ্ণুধরকে নিয়ে বারান্দায় বসলো। বিশু আর খুশি, আমরা জানি দুটো বেড়াল রয়েছে, বিশু আর খুশি এগিয়ে এলো ক্ষিতীশের দিকে। বিষ্টু পুকুরে গিয়ে বলল, ও দুটোকে সরান, দেখলে গা শিরশির করে। বিড়াল দুটিকে ক্ষিতীশ ছোট্ট ধমক দিতেই ওরা বারান্দা থেকে নেমে গেল। দারুণ ট্রেনিং তো, ওদের ভালোবাসি তাই কথা শোনে। ভালোবাসলে সবকিছু করিয়ে নেওয়া যায় মানুষকে দিয়েও। তার মানে মানুষ আর জানোয়ারকে একই লাইনে ফেললেন? তা কেন? জানোয়ার দেখলে মানুষের গা শিরশির করে, কিন্তু মানুষ দেখলে জানোয়ারের করে কিনা আমি জানি না। তাহলে এখানে মানে ক্ষিতীশ সিংহ বোঝাতে চেয়েছে যে জানোয়ারদের একটা কৃতজ্ঞতা বোধ রয়েছে। মানুষ হয়তো তার কৃতজ্ঞতা বোধ ভুলে যায় অনেক সময়, কিন্তু পশুদের যদি দেখাশোনা করা হয়, যত্ন করা হয়, তাদের খেতে দেওয়া হয়, তাহলে কিন্তু তারা মানুষকে ভালোবাসে, তার প্রতি কৃতজ্ঞ থাকে। অমনি তেরাবাঁকা কথা শুরু হয়ে গেল। বলতে বলতে বিষ্ণুধর পকেট থেকে বক্তৃতা লেখা কাগজটা বার করলো। আমি দাগ দিয়ে রেখেছি জায়গাগুলো। রাস্তায় রবারের বল ফাইনাল, চিফ গেস্ট বিনোদ ভর, বুঝলেন না? ওর দলের ছেলেরা থাকবে। ফস করে যদি কিছু প্রশ্ন করে বসে আর যদি জবাব না দিতে পারি তাহলে আওয়াজ খাবো, বেইজ্জত হব। ক্ষিতীশ কাগজটা মন দিয়ে পড়ে বলল, কি জানতে চান? ওই যে লিখেছেন ট্যালেন্ট ঈশ্বরের দান, সেটা ফুটিয়ে তোলা যায়, কিন্তু তার বদলি হিসেবে কোনো কিছুই সেই জায়গায় বসানো যায় না। যার মধ্যে ট্যালেন্ট আছে সেটা যদি সে ব্যবহার না করে তাহলে তাকে অপরাধী হিসেবে গণ্য করতে হবে। কিন্তু আমার কথা হচ্ছে, আমাদের দেশে বহু ট্যালেন্টওয়ালা লোক আছে যারা শুধু খাওয়া পড়ার ধান্দাতেই হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। সব আগে মানুষের দরকার বেঁচে থাকা, এটা তো মানেন? ক্ষিতীশ ঘাড় নাড়ল। রাশিয়া টাশিয়ায় বড় বড় খেলোয়াড়দের খাওয়া পড়ার চিন্তা করতে হয় না। গভর্নমেন্ট তাদের গুরুত্ব স্বীকার করে, স্টেটই তাদের সবকিছু দেয়। সেই রকম আমাদের দেশেও গভর্নমেন্টকে দেখা উচিত যাতে প্লেয়াররা খাওয়া পড়ার চিন্তা থেকে মুক্ত থাকতে পারে। এইসব কথা একটু বলা দরকার, বুঝলেন না? পাবলিক এখন লেফটিস্ট ধরনের, তো অর্থাৎ সে বলছে যে রাশিয়া বা বিভিন্ন যে উন্নত মানের যে উন্নত দেশগুলো যেগুলো রয়েছে সে তাদের কিন্তু মানে যে খেলোয়াড়রা তাদের খাওয়া পড়ার অত চিন্তা করতে হয় না, কারণ সরকারই তাদের খাওয়া পড়া বাসস্থান সমস্ত কিছুর দায়িত্ব নেয়। সুতরাং তারা মন দিয়ে শুধু প্র্যাকটিসটাই চালাতে পারে। কিন্তু আমাদের দেশের খেলোয়াড়দের আগে তাদের পেটের দায়ে রোজগারের জন্য বেরোতে হয়, ফলে তারা প্র্যাকটিস করার অতটা সময়ও পায় না এবং যার জন্য দেশের তারা কোনো উন্নতি বা সুনাম আনতে পারে না। হ্যাঁ, তাই সেখানে এই বিষ্ণুধর বলেছে যে আমাদের দেশের গভর্নমেন্টের উচিত যে খেলোয়াড়দের খাওয়া পড়ার দায়িত্ব নেওয়ার। তো
বলছে যে পাবলিক তো এখন লেফটিস্ট ধরনের, অর্থাৎ বামপন্থীদের কথা বলা হচ্ছে। রাশিয়ায় তো বামপন্থী দলই রয়েছে, তো সেই দলের কথা এখানে বলা হয়েছে। কিন্তু ভারত বা বাংলা তো কমিউনিস্ট দেশ নয়, এখানে গণতন্ত্র, এখানে প্লেয়ারকে সবকিছুতেই তো লড়তে হবে। গণতন্ত্রে এই স্বাধীনতাটা আছে, লড়াইয়ের স্বাধীনতা। গণতন্ত্র মানে হচ্ছে ডেমোক্রেটিক। আমরা জানি যে ভারতবর্ষ যে গণতন্ত্রের দেশ। এখন এখানে বলা হচ্ছে যে সবকিছুর জন্যই এখানে লড়াই করতে হয়, মানে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স যেটাকে বলা হচ্ছে। অর্থাৎ আমাদের খাওয়া পড়ার জন্য যেমন লড়াই করতে হচ্ছে, তেমনি দেশের সুনাম আনার জন্য খেলোয়াড়দেরও সেখানে পরিশ্রম করতে হচ্ছে, লড়াই করতে হচ্ছে। কিন্তু এইভাবে তাদের লড়াই করার মাধ্যমে অধিকার ছিনিয়ে আনতে হচ্ছে, আর সাফল্য আনতে হচ্ছে তাদের লড়াই করার মাধ্যমে। কিন্তু বামপন্থী দলরা কিন্তু সেই ধরনের কথা বলে না, তাদের সরকাররা সেই মানে লড়াইয়ের কথা বলছে না, তারা খেলোয়াড়দের সমস্ত রকম দায়িত্ব নিয়েছে, ফলে খেলোয়াড়রা নির্বিঘ্নে নিজেদের প্র্যাকটিস চালাতে পারছে। কিন্তু এখানে সবাইকেই লড়াই করে নিজের অধিকার ছিনিয়ে নিতে হচ্ছে, সেই কথা এখানে বলেছে। আপনি কি সবকিছুরই মানে খাওয়া পড়ার জন্য জানোয়ারদের মতো কামড়াকামড়ি করে বাঁচতে চান? মানুষ হিসেবে নিশ্চয়ই চাই না, কিন্তু সুইমিং কোচ হিসেবে হ্যাঁ চাই। আরামে সব জিনিস পাওয়া যায় না, বুঝলেন? আপনার পাবলিককে বলবেন যে একটা সুইমারকে খেতে যন্ত্রণায় ছটফট করতে করতে উঠতে হয়। পড়ুন পড়ুন, লেখাটা পড়ুন তো। তাহলে সে বলছে যে আপনি কি সবসময় পশুদের মতো মারামারি খাওয়ার জন্য মারামারি কামড়াকামড়ি করতে চান? সেই আদর্শেই বিশ্বাসী, সবেতেই কি ওই রকম লড়াইয়ের কথা বলছেন আপনি? তা বলছে যে না, আমি একজন মানুষ হিসেবে এটা কখনোই কাম্য নয়, কিন্তু আমি একজন সুইমার আমি একজন কোচ, হ্যাঁ একজন সুইমিং কোচ, তো সেই জন্য সেই হিসেবে আমি চাই। কারণ মানে সহজে কোনো কিছুই পাওয়া যায় না, সবকিছুকেই জয় করতে হয় পরিশ্রমের মাধ্যমে, সেটাই এখানে বলছেন। ক্ষিতীশ উত্তেজিত হয়ে বারান্দায় পায়চারি শুরু করলো। বিষ্ণুধর ভীরু চোখে ক্ষিতীশের দিকে এবং বিশু খুশির দিকে একবার তাকিয়ে নিয়ে পড়তে লাগলো। বিরাট বিরাট খেলোয়াড়ের গৌরবের ছটায় আলোকিত হয় তার দেশ। যদি প্রশ্ন করি অস্ট্রেলিয়ার কথা উঠলে সব আগে কাদের নাম আপনার মনে ভেসে উঠবে? নিশ্চয়ই ডন ব্র্যাডম্যান, ডন ফ্রেজার, কেন রোজওয়ালের নাম। এরা কিন্তু সকলেই খেলোয়াড় এবং এদেরকে সবাই চেনে এবং সবাই তাদের মনে রাখে। হ্যাঁ, সবাই হচ্ছে এখানে স্পোর্টসম্যান আর কি। যদি বলি ব্রাজিলের প্রধানমন্ত্রীর নাম কি, পারবেন কেউ বলতে? কিন্তু পেলের নাম আপনারা সবাই শুনেছেন। ইথিওপিয়া ছোট্ট দেশ, গরিব দেশ, অখ্যাত দেশ, কিন্তু বিকিলা যখন দৌড়লো দেশটা বিখ্যাত হয়ে গেল। তাহলে এখানে একদম মানে খাঁটি কথা একদম ক্ষিতি সিংহ তার জন্য লিখে দিয়েছে, বিষ্ণুধরের জন্য, যেটা বিষ্ণুধর পাবলিকের সামনে বলবে। সেটা হলো যে এই খেলোয়াড়দের মাধ্যমেই দেশে যেমন সাফল্য আসছে তেমনি দেশের সুনাম বাড়ছে। তাই বলছে যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ব্রাজিলের প্রধানমন্ত্রীর নাম যদি কাউকে জিজ্ঞেস করা হয়, তাহলে খুব শিক্ষিত মানুষ ছাড়া, যারা খুব কাগজ বা নিউজ পেপার পড়ছে, যারা খবরের সঙ্গে মানে খবরাখবর রাখে বিভিন্ন দেশে, তারা বলতে পারবে। কিন্তু এই প্রধানমন্ত্রীর নাম সাধারণ মানুষ কিন্তু চট করে বলতে পারবে না। যেহেতু প্রধানমন্ত্রী চেঞ্জ হচ্ছে, সেই জন্য সবসময় কোন দেশের প্রথম প্রধানমন্ত্রী রয়েছেন সেটা অনেক সময় মনে রাখা সম্ভব হয় না। কিন্তু যদি বলি পেলের কথা, তাহলে কিন্তু এক কথায় সবাই বলতে পারবে যে সে হচ্ছে একজন ব্রাজিলের খেলোয়াড়। তো পেলের জন্যই যেন ব্রাজিল দেশটা পৃথিবীতে সম্মানিত হতে পেরেছে। এখানে বলছি ইথিওপিয়া এমন একটা দেশ যেখানে খুব গরিব দেশ, বেশিরভাগ মানুষই গরিব, অখ্যাত মানে খুব একটা পরিচিতও ছিল না আগে,
কিন্তু যখন থেকে বিকিলা দৌড়ে মানে নাম করে গেল, তখন ইথিওপিয়ার নাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। অর্থাৎ বিকিলার হাত ধরে বিকিলার মাধ্যমে যেন ইথিওপিয়া পৃথিবীতে বিখ্যাত হয়ে উঠতে পেরেছে। বিষ্ণুধর দম নেবার জন্য থামলো। ক্ষিতীশ দাঁড়িয়ে পড়ে এক মনে শুনছিল। বলল, কিন্তু শুধু মেডেল ধোয়ার জল খেয়ে আপনার কি আমার চলবে না? মেডেল তুচ্ছ ব্যাপার, কিন্তু একটা দেশ বা জাতির কাছে মেডেলের দাম অনেক, হিরোর দাম অনেক। দেশের ছেলে মেয়েদের কাছে একজন হিরো, সে সাঁতারু হোক বা সেনাপতিই হোক, আদর্শ স্থাপন করে। তবু তাদের মধ্যে তফাৎ আছে। বড় সাঁতারু জীবনের ও প্রাণের প্রতীক, সেনাপতি মৃত্যুর ও ধ্বংসের। সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে। যুদ্ধজয়ী সেনাপতি সমীহ পায়, আবার ঘৃণাও পায়, কিন্তু বিরাট সাঁতারু সারা পৃথিবীকে প্রেরণা দেয়। তাহলে এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, যে বড় সাঁতারু জীবনের ও প্রাণের প্রতীক, বা এই লাইনটাও গুরুত্বপূর্ণ, বিরাট সাঁতারু সারা পৃথিবীকে প্রেরণা দেয়। তাহলে এই যে কথাটা বলেছে ক্ষিতীশ সিংহ বিষ্ণুধরকে, এর কিন্তু গভীর একটা অর্থ রয়েছে। সেই অর্থটা কি না, প্রথমে বলছে যে এই মেডেল ধোয়া জল খেয়ে আমার বা আপনার সাধারণ মানুষের যারা রয়েছে তাদের খুব একটা লাভ নেই, কিন্তু দেশের ক্ষেত্রে কিন্তু তার সুনাম বয়ে নিয়ে আসছে। হ্যাঁ, এই যে মেডেল, সেটা কিন্তু দেশের ক্ষেত্রে অনেক, তার দাম অনেক। আর হিরোর দাম অনেক। হিরো বলতে এখানে খেলোয়াড়দের কথাই বলা হয়েছে। কিন্তু বলছে একটা সাঁতারু দেশের জন্য মেডেল নিয়ে আসছে, আর একজন সেনাপতি সেও দেশের জন্য পদক নিয়ে আসছে, দেশের জন্য করছে। দুজনেই কিন্তু দেশের জন্য লড়াই করছে, কিন্তু তাহলেও দুজনের মধ্যে কিন্তু প্রভেদ রয়েছে, দুজনের মধ্যে তফাৎ রয়েছে। কিসের তফাৎ রয়েছে না, যখন একজন সেনাপতি যুদ্ধ ফেরত আসছে, কোনো একটা দেশের জন্য যুদ্ধ করে আসছে, সেই দেশ যখন জয়লাভ করছে সেনাপতির জন্য, তখন সেই দেশের সুনাম যেমন বাড়ছে, সেনাপতিকে সবাই ধন্য ধন্য করছে, সেনাপতিকে অনেক সম্মান করছে। কিন্তু যে দেশটা হেরে গেল, সেই দেশে কিন্তু সে অনেক বেশি ধ্বংস ডেকে নিয়ে এসেছে, সে অনেক বেশি সেখানে মানুষকে মৃত্যুর সম্মুখীন করেছে। তাহলে সেনাপতি ধ্বংস, মৃত্যু এগুলো ডেকে নিয়ে আসে, কিন্তু কোনো খেলোয়াড় কখনো ধ্বংস, মৃত্যু এরা এই সমস্ত ডেকে আনে না। সে হলো জীবন এবং প্রাণের প্রতীক। অপরদিকে সেনাপতিকে যেমন কোন দেশের মানুষ, যে দেশের হয়ে সেনাপতি লড়াই করলো, তাদের কাছ থেকে যেমন সম্মান পাচ্ছে সে দেশের দেশবাসীর কাছে, অপরদিকে যে দেশকে হারিয়ে দিয়ে তার সেখানে ধ্বংস করে এলো, সেখানে মৃত্যু ডেকে নিয়ে এলো, তাদের কাছে ঘৃণাও অর্জন করছে। তাহলে সেনাপতি একাধারে যেমন সম্মান পাচ্ছে, অপরদিকে তেমনি ঘৃণাও পাচ্ছে। কিন্তু খেলোয়াড়রা কিন্তু কারো কাছ থেকে ঘৃণা অর্জন করে না, ঘৃণা পায় না, সে সকলের কাছ থেকে ভালোবাসা পায়, সম্মান পায়, এবং যে সমস্ত ছোট ছোট ছেলে মেয়েরা রয়েছে তাদের কাছে অনুপ্রেরণার কাজ করে। তারা এই সমস্ত খেলোয়াড়কে দেখে অনুপ্রাণিত হয় এবং তারা মনে করে যে বড় হয়ে তারাও সেইভাবে দেশের জন্য লড়াই করবে, অর্থাৎ খেলার মাধ্যমে লড়াই করবে এবং খেলে দেশের জন্য সম্মান নিয়ে আসবে। এটাই হলো এখানে মিনিংটা আর কি। তাকে তাহলে সকলেই তার সেই খেলোয়াড়দের সমীহ করে, কেউই তাকে ঘৃণা করে না, সেটাই বলা হচ্ছে। আপনি খালি সাঁতারু সাঁতারু বলছেন কেন? ফুটবলার, ক্রিকেটার এদের নাম করুন। বাঙালিরা যা ভালোবাসে মিটিং এ তো তা বলবো, মিটিং তাই তো বলবো। তাহলে এ কিন্তু ক্ষিতীশ সিংহ সাঁতারু সাঁতারু বলছে বারবার। তা বলছে আপনি বারবার সাঁতারুর কথাটাই বলছেন কেন? বাঙালিরা কি সাঁতারটাকে অতটা ভালোবাসে নাকি? তারা ফুটবল ভালোবাসে, ক্রিকেট ভালোবাসে। তা
তা সেই সমস্ত কথা বলুন, কারণ তার লক্ষ্য কিন্তু অন্য। বিষ্ণুধরের লক্ষ্য হচ্ছে বাঙালিদের মধ্যে গিয়ে তার বক্তৃতা দিয়ে তাদের হৃদয় জয় করা, যার জন্য সে একটা ভোটে জিততে পারে, এটাই হলো তার লক্ষ্য। কিন্তু ক্ষিতিশ সিংহ কিন্তু যেহেতু একজন সুইমারের কোচ, একজন সুইমিং কোচ, সেই জন্য সে বারবার সাঁতারের কথাটাই বলছে। যা খুশি বলুন, কিছু যায় আসে না, শুধু বলবেন যারা আমাদের জন্য প্রাণ নিয়ে আসে আমরা তাদের অবহেলা করি, ভুলে যাই তাদের খাদ্য দরকার, মাথার উপর ছাদ দরকার, খড়ের চালা যদি হয় তাও আমরাই বাধ্য করি তাদের উঞ্জ বৃত্তি করতে, আমরাই তাদের শেখাই চালাকি করতে, মিথ্যে বলতে। এইসব বলার পর আপনার লাইনের কথাবার্তায় চলে আসবেন খুব কড়া কড়া কথায়, গভর্নমেন্টকে এক হাত নেবেন। তাহলে বলছে আপনি যে খেলার কথাই বলুন না কেন তাতে কিছু যায় আসে না, কারণ সব খেলায় ব্যাপারটা একই। তো বলছে যে কিন্তু আপনি এটা বলবেন যে খেলোয়াড়দের আমরা কিন্তু অবহেলা করি, তারা আমাদের জন্য দেশের সম্মান নিয়ে আসছে কিন্তু আমরা তাদের অবহেলা করি, আমাদের সরকার তাদের খুব একটা সহযোগিতা করে না, যার জন্য উঞ্জ বৃত্তি মানে ভিক্ষাবৃত্তি পর্যন্ত তাদের করতে হয়। তাদের পেটের দায়ে তাদের যে প্যাশন, অর্থাৎ খেলায় তাদের প্যাশন, সেটা তাদের ভুলে যেতে হয় এবং সামান্য চাকরি, ব্যবসা, এই সমস্ত কাজে তাদের ঢুকতে হচ্ছে। তাই বলছে অন্তত তাদের মাথায় ছাদ দরকার, তাদের খাদ্য দরকার, এইগুলো যেন সরকার তাদের দেয়, সেই কথাই বলছে। তাই বলছে খুব কড়া কড়া কথায় গভর্নমেন্টকে এক হাত নেবেন, তাহলে একটু গুছিয়ে লিখে দিন, আমার যেন কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে মাথার মধ্যে। ক্ষিতিশ ভ্রুকুটি করে তাকালো। বিষ্ণুধর তাড়াতাড়ি বলল, এজন্য নিশ্চয়ই ফি দেব। ফি চাই না, একটা চাকরি চাই, যে কোনো চাকরি, অন্তত 100 টাকার। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, যে কেন তার ফি চাই না, কেন তার চাকরি চাই। চাকরি চাওয়ার কারণ হলো সে কনির পরিবারে, কনির মতো একটা হতদরিদ্র পরিবারে সে দায়িত্ব নিয়েছে, এবং শুধু যে তাকে সাঁতার শেখাবার দায়িত্ব নিয়েছে তা তো নয়, তার পরিবারের খাওয়া পড়া, এমনকি কনির ট্রেনিং, সমস্ত কিছু, জামা কাপড়, সবকিছু দায়িত্ব সে নিয়েছে, যার জন্য তার অনেক অর্থের প্রয়োজন, এবং সেই অর্থের যাতে যে অর্থের প্রয়োজন সেটা যাতে মেটে তার জন্যই তার একটা চাকরির দরকার। কারণ এইভাবে শুধুমাত্র ওই লিখে দিয়ে, বক্তৃতা লিখে দিয়ে কিন্তু কোনো পার্মানেন্ট সলিউশন হতে পারে না। হ্যাঁ, তা বক্তৃতা লিখে দিয়ে এইভাবে চিরকাল চলতে পারে না, তার একটা মানে স্থায়ী চাকরির প্রয়োজন আছে। চাকরি? বিষ্ণুধর অবাক হয়ে তাকিয়ে বলল, কোথায় পাবো? আপনার তো ব্যবসা আছে, আমার এখন নিয়মিত টাকার দরকার। এইভাবে বক্তৃতা তো সারা জীবন লেখা যাবে না। তাহলে ক্ষিতিশ সিনহা খুবই বুদ্ধিমান, সে জানে যে সে যদি ভোটে জিতে যায় তাহলে হয়তো সে আর বক্তৃতা মানে তাকে দিয়ে নাও লেখাতে পারে, সে স্থিরতা নেই, নাও লেখাতে পারে। আর যদি হেরে যায় তাহলে তো বক্তৃতা লেখার কোনো ব্যাপারই থাকবে না। তাই সারা জীবন সে মানে বিষ্ণুধরের মুখাপেক্ষী হয়ে থাকতে পারে না। সেই জন্য বললো তার একটা স্থায়ী চাকরির অত্যন্ত প্রয়োজন আছে। আচ্ছা, আমি দেখবক্ষণ। আধ ঘন্টার মধ্যেই ক্ষিতিশ লিখে দিল। বিষ্ণুধর চলে যাবার পর রান্না চাপিয়ে দিল। উঠোনের দেয়ালে গাঁথা বড় হুকে রবারের দুটো দড়ির প্রান্ত আংটায় বেঁধে আটকাবার কাজে লেগে পড়ল। রবার দুটোর অপর প্রান্তে দুটো হাতল। এই রবার পুলি টেনে ব্যায়াম করবে কোনি। কাজটা শেষ করে সে ছোট পাঁচবালিশের মতো চটের থলে 10 বালি দিয়ে ভরতে শুরু করলো। ফ্রি হ্যান্ড ব্যায়ামের সময় ওই ওজন ঘাড়ে নিয়ে কোনিকে ব্যায়াম করতে হবে, অর্থাৎ কোনি যাতে ব্যায়াম করতে পারে সেই জন্য
এই ব্যবস্থা করলো। লীলাবতী বাড়িতে ঢুকে ক্ষিতীশের কাজ দেখে অবাক হয়ে গেল। ওগুলো আবার যে বার করলে, ব্যাপার কি? কনির জন্য। কে কনি? একটা মেয়ে, ওকে তৈরি করব। মেয়েটার মধ্যে জিনিস আছে, একেবারে আঁকারা মাটি, গড়তে পারলে দারুণ সুইমার হবে, তোমাকে এনে দেখাবো, ভীষণ গরিব। লীলাবতী ঘরে ঢুকে গেল। ক্ষিতীশ ঘরের দরজার কাছে দাঁড়িয়ে বলল, ভীষণ গরিব, খেতে পায় না, ভাবছি এখানেই ওর খাওয়ার ব্যবস্থা করব। তাহলে আমরা জানি যে ক্ষিতীশ সিংহ জানে যে লীলাবতীর মুখাপেক্ষী তাকে হতে হবে, কেননা সেই একমাত্র সংসারে রোজগার করে। ক্ষিতীশ সিংহর কোনো স্থায়ী রোজগার নেই, এবং যদি কনিকে ঠিক মতো ট্রেনিং দিতে হয়, খাওয়াতে হয়, তাহলে কিন্তু লীলাবতীর সাহায্যের দরকার আছে তার। সেই জন্য লীলাবতী যাতে কনির প্রতি সহানুভূতিশীল হতে পারে, কনিকে যাতে সে মানে গ্রহণ করে এবং ঠিক মতো তাদের ট্রেনিং এ যাতে লীলাবতী কোনো বাধা না দেয় ইত্যাদি নানা কারণে সে লীলাবতী যাতে সহানুভূতি পায়, সেই জন্য এই সমস্ত কথাগুলো বললো যে সে খুব গরিব, খেতে পায় না ইত্যাদি নানা রকম কথাগুলো বলছে। ঘরের মধ্যে থেকে লীলাবতী শুকনো কঠিন স্বর ভেসে এলো, ঘরটা নেওয়াই ঠিক করলাম। ওরা রাজি হয়েছে 5,000 টাকা সেলামিতে। এখন টেনে টুনে চলতে হবে, বাজে খরচ একদম বন্ধ। তা লীলাবতী কিন্তু স্পষ্ট জানিয়ে দিল যে বাজে খরচ করা একদম যাবে না। ক্ষিতীশ আর কথা বাড়ালো না। বিকেলে অ্যাপেলোয় গিয়ে দেখলো কনি আসেনি। পরদিন সকালে কনি এলো 8 ঘন্টা দেরিতে। ক্ষিতীশ রেগে তাকে কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই কনি বলল, খাবারের বদলে বরং আমাকে রোজ একটা করে টাকা দেবেন। ক্ষিতীশের রাগটা মুহূর্তে অবাক হয়ে গেল। তার মানে রোজ একটা করে টাকা দিতে হবে আমাকে, তুই সাঁতার শিখবি বলে? এটা কি আমার পিতৃর দায়? তাহলে ও বলছে যে আপনি তো আগের দিন যেরকম টাকা দিয়ে গিয়েছিল, বলছে আমাকে রোজ একটা করে বরং আপনি টাকা দিয়ে দেবেন, আমাকে খাবার কিনে দিতে হবে না। তা বলছে এটা কি আমার পিতৃদায়? পিতৃদায় মানে হচ্ছে পিতা মারা যাওয়া, বাবা মারা যাবার পর যে সাধ্য শান্তি করতে হয়, সেটাকেই বলছে পিতৃদায়। তা বলছে এটা কি আমার পিতৃদায় যে তোকে সাঁতারও শেখাবো, আবার রোজ একটা করে টাকাও দেবো? তাই বলছে এত খাটাবেন আর খেতে দেবেন না? কনিও স্পষ্টভাষী, সেও বলছে যে এত খাটাবেন আর খেতে দেবেন না। কনির মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ক্ষিতীশ হেসে ফেললো, কনিও হাসলো। দুজনের মধ্যে নিঃশব্দে যেন একটা বোঝাপড়া হয়ে গেল। আসলে দুজনেই দুজনকে খুব ভালো করে চেনে, আর দুজনের উদ্দেশ্য কিন্তু একই, যে দেশের জন্য সুনাম আনা, দেশের জন্য খ্যাতি আনা। তো যাই হোক, দুজনে দুজনকে ভালো মতোই চিনত। তুই একটা আস্ত শয়তান, আমাকে চিনে ফেলেছিস দেখছি। দাঁড়া, তোকে আগে সাঁতারের মজাটা পাইয়ে দি, তারপরে দেখবো জলে নামিস কি নামিস না। এখন আমি তোকে খাটাচ্ছি, তখন তুই খাটার জন্য পাগল হয়ে উঠবি। তাহলে বলছে যে তুই হচ্ছে আস্ত শয়তান, তুই আমাকে চিনে ফেলেছিস। চিনে ফেলেছিস কেন বলছে না, চিনে ফেলেছে মানে হচ্ছে ও যে কনিকে শেখানোর জন্য যে কোনো মানে কাজ করতে সে প্রস্তুত, এবং যে কোনো যদি কনি দাবি করে তাহলেই কিন্তু কনিকে সাঁতার শেখানোর জন্য সে সেই দাবি পূরণ করবে, সেটা কনি বুঝে গেছে। তাই বলছে তুই আমাকে চিনে ফেলেছিস আর কি, মানে তার যে জেদ, সেই জেদ পূরণের জন্য সে সবকিছুই করতে প্রস্তুত থাকবে, প্রস্তুত আছে। কনি কথাগুলো শুনলো মুখে অবিশ্বাসের ভাব ফুটিয়ে। ক্ষিতীশ সেটা লক্ষ্য করে আবার বলল, লেকে 1 মাইল সাঁতারে যে মেয়েটার কাছে হেরেছিলিস তার নাম হিয়া মিত্র, নামটা মনে রাখিস। কনির চোখ দুটো সরু হয়ে গেল, মানে সে অনেক বেশি উত্তেজিত হয়ে গেল। আর কনিকে এই কথাটা বললো এই কারণে যে তার মধ্যে যে জেদ, তার মধ্যে যে রাগ রয়েছে, সেটা আরো বেশি উস্কে দেওয়ার জন্যই এই কথাটা বললো যে তুই যার কাছে হেরেছিলিস তার নাম হিয়া মিত্র। মুখ ঘুরিয়ে সে কস্টিউমের কাঁধের পটি ঠিক করতে লাগলো। মনে রাখিস, অমিয়া বলেছে তোকে পা ধোয়া জল খাওয়াবে। কনি ঘুরে দাঁড়ালো, শীর্ণ দেহটা ঝাঁকিয়ে রুক্ষস্বরে বলল, কস্টিউম 7 দিনে আমি আদায় করব, কিন্তু লাল রঙের আমি পরবো না।
আমার রং কালো। অর্থাৎ এখানে আমার রং কালো কেন বলেছে না, কারণ লাল রঙের কস্টিউম কিন্তু হিয়া মিত্র যখন প্রথম আমরা দেখেছিলাম রবীন্দ্র সরোবরে যে সাঁতারের প্রতিযোগিতা হচ্ছে সেখানে হিয়া মিত্র কিন্তু লাল রঙের কস্টিউম পরেছিল। তাই হিয়া মিত্রকে সে তার প্রতিদ্বন্দ্বী বলে মনে করেছে, সেই কারণেই ও লাল রঙের কস্টিউম আর পরতে চায় না, তাকে প্রতিপক্ষ হিসেবে ধরে নিয়েছে। অমিয়া আর বেলা 50 মিটার কোর্সে কিকিং বোর্ড নিয়ে প্র্যাকটিস করছে। কোনি পাড়ের কাছাকাছি, ক্ষিতীশ এক দৃষ্টে তার দিকে তাকিয়ে, দু চোখে শুধু অনুমোদন আর কণ্ঠে বিড়বিড়, হারামজাদি কোথাকার, আমাকে নিয়ে এতদিন রসিকতা হচ্ছিল, দাঁড়া তোর ওষুধ আমি পেয়েছি হিয়া মিত্তির। ক্ষিতীশ চলছে কেমন? নকুল মুকুজ্জে রেলিং এ 2 হাত রেখে শুকনো গলায় বলল, তুই কি কিছুই খবর রাখিস না? BASA এর সিলেকশন কমিটি থেকে আমাকে আউট করে দিয়েছে। এই সবই জুপিটারের ধীরেনের কারসাজি। এদিকে অ্যাপেলোর আর্থিক অবস্থা ভালো নয়, 2-1 টাকাওয়ালা লোক জোগাড় করে দিতে পারিস? প্রেসিডেন্ট করে রাখবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি নকুল মুখুজ্জে যে কিনা ছিল অ্যাপেলো ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, সে বলছে যে তাকে এই থেকে সিলেকশন কমিটি, তাকে BAS এর যে সিলেকশন কমিটি তাকে আউট করে দিয়েছে, এবং সেটাও কিন্তু ওই জুপিটার ক্লাবের যে ধীরেন সেই কিন্তু এই ষড়যন্ত্রটা করেছে। এবং কোন ক্ষিতীশ সিংহকে নকুল মুখুজ্জে বলছে যে টাকাওয়ালা লোক জোগাড় করে দিতে পারিস, তাহলে যেহেতু অ্যাপেলো মানে খুব আর্থিক অবস্থা খারাপ, সেই জন্য টাকাওয়ালা লোক জোগাড় করে দিলে সেটাকে প্রেসিডেন্ট করে রাখবে, অর্থাৎ তাহলে মানে কিছুটা টাকার সাহায্য পাওয়া যাবে, এই আর কি। ক্ষিতীশের হঠাৎ মনে পড়লো বিষ্ণুধরকে, বলল চেষ্টা করব, কিন্তু নকুলদা BAS এর থেকে আউট হয়েছ বলে দুঃখ পাচ্ছ কেন? একটা ক্লাব ঢের বেশি গুরুত্বপূর্ণ স্টেট অ্যাসোসিয়েশনের থেকে। ক্লাবই সুইমার তৈরি করে, ওরা করে মোরলি। আর এখানে বিষ্ণুধরের কথা কেন মনে পড়লো, কারণ বিষ্ণুধরের সঙ্গে এখন ক্ষিতীশ সিংহের যোগাযোগ রয়েছে এবং জানে যে বিষ্ণুধর কিন্তু এই ভোটে নামতে চায় আর ভোটে জয়লাভ করতে চায়, এবং তার প্রতিপক্ষ হচ্ছে বিনোদ ভট্ট, যে কিনা জুপিটার ক্লাবের প্রেসিডেন্ট ছিল। বলছে যে তুমি BAS এর থেকে যদি আউট হয়ে গেছে বলে দুঃখ করছো কেন? একটা ক্লাব একটা সুইমার তৈরি করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, কারণ এরাই পরিশ্রম করে সুইমার তৈরি করে, আর যারা অ্যাসোসিয়েশনরা তারা শুধু মোরলি করে, অর্থাৎ তারা শুধুমাত্র ওই লিডারশিপ করে আর কি। তারা ঠিক করে যে কাদের নাম পাঠানো হবে, এই সমস্ত ঠিক করে, কিন্তু আসল যে খেলোয়াড়দের তারা কিন্তু তৈরি করে এই ক্লাবরাই তারা সুইমারদের বলো বা যে কোনো খেলোয়াড়দের তৈরি করে। কিন্তু মোরলদের দলাদলি, ঝগড়া, প্রতিপত্তির লোভ সুইমারের জীবন শেষ করে দিতে পারে। নকুল মুখুজ্জে হেসে উঠে বলল, জেনে রাখ, এবার অ্যাপেলোর কেউ বেঙ্গল টিমে আসছে না, শুধু ওই 2 মেয়ে ছাড়া। আঙুল দিয়ে সে অমিয়া আর বেলাকে দেখালো। ওরা জেনে রাখ, সামনের বছরই জুপিটারে ফিরে যাচ্ছে। অর্থাৎ বেঙ্গলে অ্যাপেলো থেকে কেউই যাচ্ছে না, শুধু অমিয়া আর বেলা এই 2 মেয়ে যাচ্ছে, আর তারপরের বছর জুপিটার ক্লাবে তারা আবার ফিরে যাবে, কারণ এর আগে তারা নিজেরাই আলোচনা করছিল যে ক্ষিতদা যেখানে থাকবে সেখানে ওরা থাকবে না। নকুল মুখুজ্জে চলে যাওয়ার পর ক্ষিতীশ আবার কোনির দিকে মন দিল। হাঁটু ভেঙে পায়ের পাড়ি, হাঁটু ভেঙে, বলে দিয়েছি না, পা যখন পেছনে ঠেলবি তখন হাঁটু ভাঙবে, ওঠার সময় সোজা থাকবে। এই পর্যন্ত চিৎকার করে বলেই তার মনে হলো অমিয়া আর বেলা শুনে নিয়ে যদি আবার এইভাবে কিকিং শুরু করে। তারপরেই ভাবলো এখন আর ওদের পক্ষে আদিকালের সিজার কিক ছেড়ে এই শক্ত কিকিং এ আসা সম্ভব নয়। তা হলেও শুনে নিয়ে যদি ওরা হরিচরণকে বলে দিতে পারে, হরিদা অন্যদের এইভাবেই শেখাবে হয়তো, হরিটা অন্যদের এইভাবে শেখাবে হয়তো, তাহলে ওর যে শেখানোর পদ্ধতি সেটা সম্পূর্ণ অন্যরকম। তাই বলছে যে এই যে চিৎকার করে করে কোনিকে ইনস্ট্রাকশন দিচ্ছে, তা ওরা যদি শুনে ফেলে তারা আবার চিটিং করতে শুরু করে দেবে। তাই তখন বলছে বা হরিচরণকে জানাবে, হরিচরণ তখন আবার নতুন যারা শিখছে তাদের এইভাবেই শেখাতে শুরু করে দেবে কিকিংটা, মানে পায়ের
জলে ধাক্কা মেরে মেরে সাঁতার উঠে এগিয়ে যায় না, সেই কিকিং এর কথাটাই বলা হচ্ছে। হাত নেড়ে ক্ষিতীশ ডাকলো কনিকে। পাড়ের কাছাকাছি আসতেই ঝুঁকে ফিসফিস করে বলল, যা বলছিলুম হচ্ছে না কেন? গোড়ালিটা টান টান থাকবে, ওই রকম পিছন থেকে টান করে ঠেলে রাখবি। তার আর কি করার সময় যতটা না নিচের দিকে তার চেয়ে পিছন দিকেই পায়ের ধাক্কা বেশি দিতে হবে। এইভাবে সোলান্ডার সাঁতার কেটে 4টে গোল্ড জিতেছে টোকিওয়। আবার কর 6 বিট 1 চক্কর হাত পারি, আর সেই সঙ্গে 6টা করে পা মারবি, করে যা। তাহলে সোলান্ডার একজন সাঁতারু, তো তার পদ্ধতি হচ্ছে এইরকমই। সে এইভাবে সাঁতার কেটে টোকিওতে 4টে গোল্ড আনতে পেরেছে। তাই বলছে যে তুইও এইভাবে সাঁতার কাটতে বলছে। ট্রেনিং শেষে ফেরার পথে ক্ষিতীশ জিজ্ঞাসা করলো, তোর দাদার খবর কি? আসতে বলিস একদিন, দেখে যাক কেমন তুই শিখছিস। কোনি জবাব দিল না। ক্ষিতীশ লক্ষ্য করলো ওর মুখটা কেমন যেন করুণ আর গম্ভীর হয়ে উঠল। দাদার অসুখ হয়েছে, 2 দিন কাজে যায়নি। তাহলে তো দেখতে যেতে হয়। আচ্ছা, পরে একদিন দেখতে যাব। আর শোন, আজ বিকেলে তোর ওজনটা নেব। এবার থেকে এক্সারসাইজ শুরু করতে হবে, খাওয়াও বাড়াতে হবে। ট্রেনিং চার্ট, ডায়েট চার্ট আমি তৈরি করছি। ভিটামিন কি কি লাগবে সেটা ডাক্তারের সঙ্গে কথা বলে ঠিক করব। হিমোগ্লোবিন লেভেল যদি পারি তো টেস্ট করাবো। ক্ষিতীশ কথা বলতে বলতে বাজারের কাছে এসে দাঁড়ালো। 1টা টাকা কনির হাতে দিয়ে বাজারের দিকে এগোচ্ছে। কনি ডাকলো, ক্ষিদা, আর 2টো টাকা দেবেন? তাহলে 2 দিন আর আমায় দিতে হবে না। তাহলে এখানে ও যখন চলে যাচ্ছিল ক্ষিতীশ সিংহ, তখন কনি তাকে আরো 2টো টাকা দিতে বলে। 1টা টাকা সে দিয়ে চলে যাচ্ছিল, তখন বলে আরো 2টো টাকা দিতে। কেননা সে কিন্তু তার এক্সট্রা কোনো টাকা চাইছে না। কনি তার প্রাপ্য টাকা আরো 2 দিনের টাকা একসাথে চেয়ে নিচ্ছে, যাতে সে বলছে আর পরে 2 দিন দিতে হবে না। টাকা কিসের জন্য? ভ্রু কুঞ্চিত হলো ক্ষিতীশের। চাল কিনবো, দাদা তো কাজে যেতে পারছে না। কনি চুপ করে গিয়ে মুখটা ঘুরিয়ে রইল। প্রশ্ন না করে ক্ষিতীশ আরো 2টো টাকা দিল, আর সঙ্গে সঙ্গে বুঝেও গেল প্রতিদিন ডিম কলা খাওয়ানোর জন্য যে টাকা দিয়েছে সেটা কিসে ব্যয় হচ্ছে। অর্থাৎ সে সেই টাকাতে ডিম কলা কিছুই কেনেনি, সে তার সংসারের কাজে লাগিয়ে দিয়েছে, সেটা সে বুঝতে পারলো। ঘণ্টাখানেক পরে ক্ষিতীশ হাজির হলো কনিদের ঘরের দরজায়। তক্তপোষে ময়লা ছেঁড়া কাঁথার উপর কমল শুয়ে, একদৃষ্টে জানলার বাইরে তাকিয়ে। সব ছোট ভাইটে আর মা উনুনে ফুটন্ত ভাতের হাঁড়ির সামনে বসে। ঘরে আর কেউ নেই। ক্ষিতীশ গলা খাকারি দিতে কমল তাকালো, অবাক হলো, আর উঠে বসতে গিয়ে দুর্বলতার জন্য টলে পড়ল। আসুন, একটু আগেই কনি বলছিল আপনি একদিন আসবেন, কি আর দেখবেন আমায়। কমল চট করে তার মায়ের দিকে তাকিয়ে নিয়ে গলা নামিয়ে বলল, দেখার আর কিছু নেই, আমি ফিনিশ হয়ে গেছি। অর্থাৎ সে এত দুর্বল হয়ে গেছে এবং যার জন্য সে বলছে আমি ফিনিশ হয়ে গেছি, অর্থাৎ আমি শেষ হয়ে গেছি। এবং মায়ের দিকে তাকিয়ে গলাটা নামিয়ে সে বলল, কেননা মা যদি সে শুনতে পায় যে তার এই এত অসুস্থতা এবং এই কথাটা যে শুনতে পায় যে আমি শেষ হয়ে গেছি, তাহলে মা অনেক কষ্ট হবে তার সন্তানের এরকম অবস্থা দেখে। যাই হোক, সেই জন্য মার দিকে তাকিয়ে সে কিন্তু একটু চাপা স্বরে বলল। এই থেকে তার দাদার যে কতটা দায়িত্ব বোধ রয়েছে তার পরিচয় পাওয়া যায়। ক্ষিতীশ তক্তাপোষের ধার ঘেঁষে বসলো। কি হয়েছে, ইনফ্লুয়েঞ্জা? মজা পাওয়ার ভঙ্গিতে হেসে কমল মাথা হেলিয়ে বলল, হ্যাঁ, আপনি কিন্তু বেশিক্ষণ বসবেন না, ছোঁয়াচে রোগটা। ওষুধ খাচ্ছ? কমল প্রশ্নটা এড়িয়ে গিয়ে বলল, কনির দ্বারা কিছু হবে কি? ও আমাকে রোজ বলে কি কি শিখলো, খুব রোখা মেয়ে। যদি বলে করবো তাহলে করবেই। ওকে দিয়ে যদি করাতে পারেন, ওর একটা ভবিষ্যৎ যদি গড়ে দিতে পারেন, তাহলে বলছে কনি এতই একরক্ষা, যেটা ভাবে যে করবো সেটা সে করেই ছাড়ে আর কি, করবেই। তাই বলছে ওকে দিয়ে কি কিছু কাজ হবে? অর্থাৎ সে কি কিছু সাফল্য লাভ করতে পারবে ভবিষ্যতে, যদি তার একটা ভালো সে যদি একটা ভালো পজিশনে চলে যেতে পারে। তাই সে কথাই বলছে আর কি। হবে, প্রথম একটু চঞ্চল ছটফটে থাকে, মন বসলে আমার মনে হয় ও কিছু একটা পারবে। একটা
ভাইকে চায়ের দোকানের কাজে দিয়েছি, 15 টাকা মাইনে। কনিকে একটা সুতোর কারখানায় লাগিয়ে দেবো ভাবছি। কথাবার্তা বলেছি 60 টাকা দেবে, কিন্তু ওর সাঁতার তাহলে আর হবে না। যেটা আগে বলা হচ্ছিল, যে আগে বিশ্বধরের সঙ্গে যে আলোচনাটা কীর্তি সিংহ করছিল, যে পেটের দায়ে আমাদের দেশে বিভিন্ন ট্যালেন্টেড লোকেরাও কিন্তু তারা নিজেদের ট্যালেন্টটা মানে সেটা লোকেদের সামনে প্রকাশ হচ্ছে না, বা ট্যালেন্টটা তার বহি প্রকাশ হচ্ছে না। কেন না, তারা পেটের দায়ে বা তাদের খাদ্যের চাহিদা পূরণের জন্য তারা কোনো না কোনো কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, যার জন্য প্র্যাকটিসও তাদের ঠিক মতো হয় না। এখানেও ঠিক তেমনই বলছে যে যদি সে সুতোর কারখানায় কাজ করে তাহলে 60 টাকা হয়তো সে পাবে, তাহলে তাদের আর খাওয়া পড়ার অভাবটা কিছুটা হলেও হয়তো কমবে, কিন্তু কনির ভেতরে যে মানে যে ট্যালেন্ট রয়েছে সেই ট্যালেন্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি চাই না, সরি, আর একটা আছে, কনি ঘরে ঢুকলো, ক্ষিতীশকে দেখে অবাকই হলো, দাদার মাথার কাছে দাঁড়িয়ে এসে কমলের মাথায় হাত রাখলো। আমি চাই না কনি সাঁতার বন্ধ করুক, আমার নিজের খুব ইচ্ছে হতো বড় সাঁতারু হব, অলিম্পিকে যাব, আমার দ্বারা কিছুই হলো না। এখন যদি কনি পারে, আপনি বলছেন ওর হবে? মানে বারবার তার দাদা জিজ্ঞেস করছে, কেননা তার দাদার ভেতরেও কিন্তু একই স্বপ্ন ছিল যে সে বড় সাঁতারু হবে, সে অলিম্পিকে যাবে, কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্ন ভঙ্গ হয়েছিল। তার বাবা মারা গিয়েছিল এবং সংসারের যে সমস্ত দায়িত্ব তার কাঁধে এসে পড়েছিল, সুতরাং তার প্যাশন সে আর বজায় রাখতে পারেনি। তো এখানেও ঠিক তেমনই বলছে যে আপনি বলছেন যে আমার কনি পারবে, তো সেই যে স্বপ্নটা সে কনির মধ্যে দিয়ে পূরণ করতে চেয়েছে, যার জন্য সে বারবার জিজ্ঞাসা করছে। ক্ষিতীশ গম্ভীর স্বরে বলল, যদি খাটে, যদি ইচ্ছে থাকে, বলছে কনির যদি খাটে, যদি পরিশ্রম করে, যদি তার মনে একান্ত ইচ্ছে থাকে, তবেই সে পারবে। কিরে শুনলি তো? কমল মুখ উঁচু করে তাকালো। ইচ্ছে থাকলে মানুষের অসাধ্য কিছু নেই। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, ইচ্ছে থাকলে মানুষের অসাধ্য কিছু নেই। ইন্ডিয়া রেকর্ড ভাঙতে হবে তোকে, তারপর এশিয়ান, তারপরে অলিম্পিক, পারবি না? কমলেশ্বর অদ্ভুত করুণ একটা আবেদনের মতো শোনালো। কনির মুখ ধীরে ধীরে অস্বস্তি, তারপর চাপা ভয় ফুটে উঠল। ঘরের মধ্যে তখন কেউ কথা বলছে না। হাঁড়িতে ভাত ফোটার শব্দটা শুধু সেই মুহূর্তে একমাত্র জীবন্ত ব্যাপার। কমল আবার বলল, পারবি না? কনি আস্তে আস্তে মাথা হেলিয়ে দিল। তাহলে এই যে শেষের অংশটা, এটা খুব মানে একটা গুরুত্বপূর্ণ অংশ, এবং এর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে তারা ওই পরিবারটি যে সদস্যরা তারা কতটা হতাশাগ্রস্ত এবং কতটা দারিদ্র্যের সঙ্গে তারা লড়াই করছে। যেটা কমলের স্বপ্ন ছিল সেই স্বপ্ন তো পূরণ হয়নি, সেটা সে তার বোনের মধ্যে দিয়ে সেই স্বপ্ন পূরণ করতে চেয়েছে। আর তারা এতটাই দারিদ্র তাদের মধ্যে রয়েছে, দারিদ্রের সঙ্গে লড়াই করছে, অসুস্থতার সঙ্গে লড়াই করছে কমল, এবং তারপরে তাদের হতাশা রয়েছে, তাদের নানা রকম উৎকণ্ঠা রয়েছে, যার জন্য ভয়, কনির মুখ একেবারে ভয়, চাপা ভয় তার মুখে ফুটে উঠছে। কিন্তু তার জন্য তাদের মুখগুলো দেখে মনে হচ্ছে না যে তারা কেউ জীবন্ত প্রাণী। হ্যাঁ, কিন্তু একমাত্র জীবন্ত হলো কি, ওই হাঁড়িতে ভাত ফোটার যে শব্দ, সেটাই তাদের কাছে একমাত্র জীবন্ত বলে মনে হচ্ছে। কেন না, তার কোনো একটা জীবন্ত প্রাণীর মধ্যে একটা চলমানতা থাকে, একটা চঞ্চলতা থাকে। হ্যাঁ, একটা চঞ্চলতা থাকে, বা প্রাণের লক্ষণ হলো এগিয়ে চলা, কিন্তু এখানে সেই সমস্ত কিছুই দেখা যাচ্ছে না। শুধুমাত্র এই যে ভাত ফোটার আওয়াজটার মধ্যে একটা চঞ্চলতা, একটা চলমানতা লক্ষ্য করা যাচ্ছে, যার জন্য তাদের মানে মনে হচ্ছে যে একেবারে কেউই যেন প্রাণের সাড়া বা লক্ষণ তাদের মধ্যে নেই। সেই মুহূর্তে একমাত্র জীবন্ত হলো এই ভাত ফোটার শব্দটা। এরপরে কমল তাকে জিজ্ঞাসা করছে যে তুই কি পারবি? তখন সে কথা দিচ্ছে তার দাদাকে কনি যে হ্যাঁ সে পারবে বলে সে সম্মতি সূচক মাথা ঘাড় হেলিয়ে দিচ্ছে, মাথা হেলাচ্ছে। যাই হোক, তো এখানে শেষ হলো 7ম পর্ব। তোমাদের যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, যেখানে আমি এই 7 নম্বর পর্বর কিছু প্রশ্ন উত্তর নিয়ে
হাজির হব তোমাদের সামনে। তোমরা তো সেই ভিডিওর অপেক্ষায় থাকো আর সকলে খুব ভালো থেকো।